কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আমি স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমাদের সাথে রয়েছেন প্রিয়াঙ্কা নিজের লাইফের দুর্ধর্ষ কিছু ঘটনা আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। দেহগড়ের একটা হোটেলকে কেন্দ্র করে এই ঘটনাটা পুরোটা শুনুন এবং শুনে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আপনিও যদি আমার সাথে এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে চলুন কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। কিউরিও ফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রিয়াঙ্কা, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো বেসিক্যালি তুমি দেওঘরের একটা ঘটনা শেয়ার করবে বললে, তোমার বাবা মার হানিমুন এক্সপিরিয়েন্সের সময়কার একটা ঘটনা। হ্যাঁ, মানে ঘটনাটা আমি যখন শুনেছি, আমি অ্যাকচুয়ালি বিশেষ কোনো কথা এটা নিয়ে বলতেই চাই না, ডাইরেক্ট তোমার থেকে আমি ঘটনাটা শুনতে চাই, কারণ একদম। খুবই প্রবলেমেটিক একটা ঘটনা। এটা কি ঘটেছিল প্রিয়াঙ্কা? আসলে আমি একটা কথা তোমাকে বলি, দেখো আমাদের একটা কথা, আজকালকার সমাজটা এগোলো, আমাদের মেয়েদের পরিস্থিতি কি সত্যি এগিয়েছে, বা মেয়েদের পরিস্থিতি আমার মনে হয় একই রকম রয়ে গেছে। যেটা আমার এই বাবার থেকে শোনা যে ঘটনাটা, সেটা শুনলে, লাস্ট অব্দি শুনলে খুব ভালো করে তোমার একটা ধারণা হবে যে তখন 1991-এও মেয়েদের যা অবস্থা ছিল, আজকের সমাজে দাঁড়িয়েও মেয়েদের কিন্তু সেই একই অবস্থাতেই আমরা আছি। ঠিক আছে, তো ঘটনাটা আমি স্টার্ট করছি। আমার বাবা মায়ের বিয়ে হয় 1991-এ। ঠিক আছে, তো তারপরে ওরা যথারীতি, তখনকার দিনে আর তো এরকম হতো না যে হচ্ছে, মানে হলেও হতো, বাট আমার বাবারা স্পেশালি একটা গ্রুপ ছিল, তারা সবসময় চেষ্টা করতো যে যাদের নিউলি ম্যারিডই হোক না কেন, বা সবাই মিলে একসাথে গ্রুপ করেই কোথাও যাবে ঘুরতে। তো এরকম 1991-এ যখন আমার বাবার বিয়ে হয়, তখন ওরা ডিসাইড করে যে ওরা হচ্ছে দেওঘরে হানিমুনে যাবে, তার সাথে ওই বাবার ফ্রেন্ডস গ্রুপটাও যাবে, তার মধ্যে 7টা ফ্যামিলি ইনক্লুড আছে। এবং তখন আমার জেঠুর ক্যাটারিং এর বিজনেস ছিল, তো আমার জেঠু তখন বলে যে ঠিক আছে, তাহলে আমারও একটা ভ্যাকেশন হয়ে যাবে, আর হচ্ছে প্লাস ওদের খাওয়া দাওয়াটাও আমার তরফ থেকে হয়ে যাবে সবারই, ওই মানে 7টা ফ্যামিলি। তো এবার ঠিক আছে, একটা বাস করা হলো, এবার আসানসোল থেকে ওরা দেওঘর যাচ্ছে। এইবার ওরা ডিসাইড করলো যে ওরা নর্মাল হচ্ছে হোটেলে থাকলে তো হবে না, এরকম সুবিধা দেখতে হবে হোটেলে আছে যেখানে ওদেরকে রান্না বান্না করে খাওয়াতে পারে, মানে করতে দেয়, মানে রান্না বান্না ক্যাটারিং যেহেতু আমার জেঠু ছিল নিয়ে গেছে, মানে আমার বাবার উপরের যে ভাই, ওনার কথা বলছি, দাদা আর কি, ওনার কথা বলছি। তো এইবার ওরা সেই মতো দেওঘরে পৌঁছে একটা হোটেল করলো। সেই দেওঘর থেকে একটু, মন্দির থেকে অ্যাকচুয়ালি একটু বাইরের দিকে, একটু দূরে। আর ওইখানে ওরা ঠিক করলো যে ওইরকম একটু জায়গায় আমরা হোটেলটা দেখবো, যাতে ওনাদেরকে সুন্দরভাবে হচ্ছে রান্না বান্না করার একটা জায়গা দিতে পারে ওরা, হোটেল কর্তৃপক্ষ। তো এইবার হচ্ছে ওরা সেই রকম বুঝে একটা হোটেল খুঁজেছে। এইবার ফার্স্টেই হোটেলটা ঢুকতেই, আমি হোটেলটা একটু বর্ণনা দিই, ওদের সবারই খুব ক্রিপি লেগেছে হোটেলটা। ক্রিপি ইন দ্য সেন্স একটু ভয় ভয় লেগেছে, কারণ হোটেলটাতে ঢুকেই ফার্স্টে একটা লন, ওখানে ওরা যে বাসটা করে গেছিল, ওই বাসটা ওরা পার্ক করে দেয়। এবং হোটেলটা ভীষণ, মানে দোতলার মধ্যে হলেও হোটেলটা কিন্তু পিছন দিকে অনেকটা স্পেস, মানে উঠোনের মতো। আর হচ্ছে ওই হোটেলটাতে ওতে ঢুকে কেমন একটা যেন থমথমে ভাব লাগছিল, মানে রিসেপশনে 2টো লোক আর রিসেপশনিস্ট ছাড়া আর কিন্তু হোটেলটাতে কেউ ছিল না। আচ্ছা, মানে হোটেলটাতে কোনো আদার টুরিস্ট কেউ ছিল না। তো যাই হোক, ওরা হচ্ছে, যেটা ওরা কি করে বুঝলো
কারণ ওরা 7টা ফ্যামিলি গেছিল আমার বাবারা, তো ইনক্লুডিং আমার বাবা মাকে নিয়ে। তো ওটা হচ্ছে ওদেরকে ফার্স্ট ফ্লোরটা, যেটা মানে একদম গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন, ফার্স্ট ফ্লোরটা একটানা, হোটেলটা কিন্তু একটানা, দুদিকে রুম, আর হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর, তারপরে ছাদ, টেরেস, আর পিছন দিকে ওদের ওই স্পেসটা যেখানে ওরা রান্না বান্না করে খেতে পারবে, বা হচ্ছে হোটেলের আদার্স কোনো মানে কাপড় জামা কাচা টাচা এইগুলো হয় আর কি। তো এইবার হচ্ছে ওদেরকে যে সেকেন্ড ফ্লোরটা ওরা দিয়েছে, তো সেই সেকেন্ড ফ্লোরে ওই 7টা রুম দিয়ে দিয়েছে ওদেরকে। এইবার হচ্ছে ওরা দেখছে নাই তো হোটেলে অন্য কেউ গেস্ট আসছে, বা না, আর মানে কেউ চেক আউটও করছে না, চেক ইনও করছে না। ঠিক আছে, তো এইটা ওদের একটা খুব উইয়ার্ড ব্যাপার লাগে। তারপরে ওরা চিন্তাও করে যে এতটা বাইরের দিকে মেবি হয়তো সেজন্য এখন হয়তো কেউ নেই, কোনো গেস্ট নেই। তো যাই হোক, ওরা সেদিনকে পৌঁছে, আর আমাদের এখান থেকে দেওঘর খুব একটা ডিস্টেন্স নয় আসানসোল থেকে, তো সেদিনকে পৌঁছে ওরা হচ্ছে, তারপরে ওদের সব, আমার যেহেতু ক্যাটারিং ছিল, ওরাও সব পিছন দিকে ওই সব কিছু জোগাড় করতে লেগে যায়, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করতে। তো দুপুরের লাঞ্চটা সেরে এবার সবাই মিলে ডিসাইড করে যে একটু শর্ট একটা মানে ন্যাপ নিয়ে ওরা হচ্ছে এই সাইট সিন যেগুলো আছে সেগুলো আর কি করে নেবে। তো এবার ওগুলো করতে ওরা বেরোয়, এই 5, 5:30টার দিকে বেরোয় আর কি। তো এবার তারপরে ঘুরে টুরে ওরা যখন ফিরছে, এই 7টা, 7:30টার দিকে যখন ওরা মানে বাবার হোটেলে ফিরছে, হোটেলে ফিরে এসে যাকে প্রথমে তো দেখে ওদের না একটা একটা যেটা হচ্ছে প্রবলেম ওরা দেখতে পায়, যেটা হচ্ছে হোটেলের মানে লাইট গুলোর না সেরকম জোর নেই। ঠিক আছে, মানে খুব আস্তে, মানে মানে কি বলবো, খুব ডিম লাইট, মানে করিডোর থেকে স্টার্ট হয়ে গেছে, মানে একটা আলো আঁধারি মানে একটা ভাব। তো ওরা এবার যার নিজের রুমের চাবি টাবি নিয়ে সেকেন্ড ফ্লোরে উঠেছে। উঠেই ফার্স্ট যেটা হচ্ছে ওরা দেখে যে হচ্ছে ওই ফ্লোরটাতে একদম জলে থই থই করছে ফ্লোরটা। আচ্ছা, ঠিক আছে, দিয়ে এবার হচ্ছে সবাই নিজের রুমের চাবি টাবি খুলে ভিতরে ঢুকে এবার দেখছে কি, যে প্রত্যেকের রুমে সেম টাইমে সব বাথরুমের কলগুলো খোলা, এবং তাতে এতটাই মানে মানে জল ওভারফ্লো হয়ে গিয়ে সবার মোটামুটি লাগেজ ভিজে গেছে, যা মানে নিচে রাখা ছিল সবকিছু ভাসছে। ইভেন হচ্ছে ফ্লোর এত ওভারফ্লো হয়েছে, রুমের বাইরে পর্যন্ত জল এসে পুরো ফ্লোর একদম পুরো ভাসছে, জলে থই থই করছে। কি বলছো? এইবার হ্যাঁ, এইবার হচ্ছে তখন ওরা হচ্ছে ম্যানেজারকে যথারীতি ডাকে, বলে যে তোমাদের এইটা কি হয়েছে, মানে এরকম ফ্লোরে পুরো জল থই থই করছে। হ্যাঁ, আমরা এরকম সবাই, আর কোনো একজন কল খুলে গেলে বাকি প্রত্যেক ওই 7টা রুমে 7টা ফ্যামিলি একসাথে কল খুলে যেতে পারে, এটা তো সম্ভব নয়। ঠিক আছে, তো হচ্ছে তখন ম্যানেজার বলছে না না, আমাদের এখানে এরকম টেকনিক্যাল ফল্ট হয় মাঝে মধ্যে, এরকম আমাদের মানে কলটা লুজ হয়ে যায়। ফেরও তো বলছে কি কল লুজ হয়ে যায়, একটা রুমে হতে পারে, দুটো রুমে হতে পারে, সবগুলো একসাথে কিভাবে হবে? সবগুলো একসাথে কিভাবে হবে? সবার মানে 50%-এর উপর লাগেজ ভিজে গেছে। ঠিক আছে, এবার তারপরে ওরা তো খুব চিন্তায় যে লাগেজ ভিজে গেছে, এবার কি করবে, সবাই যে যা নিজের লাগেজ পত্র মানে থেকে জামা কাপড় বার করে এবার হচ্ছে শুকাতে দিয়েছে। তারপরে এবার ওদের খুব মানে মুডটা অফ হয়ে গেছে, স্বাভাবিক, একটা ঘুরতে গেছে, সবারই একটা এক্সপেকটেশন যে তারা চেঞ্জ করবে, ভালো করে রেডি হয়ে বাইরে বেরোবে, ঘুরবে। তো এবার হচ্ছে যখন ভিজে গেছে তখন ওদের মাথা ব্যথা সবার খুব খারাপ হয়ে গেছে। সবাই বলছে ঠিক আছে, তাহলে সাইট সিন তো সেভাবে আমরা করতে পারিনি, তাহলে আমরা এখন মন্দিরের দিকটা ঘুরে আসি। তো এইবার ওরা কি করেছে, ওরা মন্দিরের দিকে বেরিয়ে গেছে। কিন্তু আমার জেঠু, বললাম যেহেতু ক্যাটারিং নিয়ে গেছে, তো হচ্ছে আমার জেঠু বললো ঠিক আছে, আমি তাহলে ডিনারের প্রিপারেশনটা করি, আমি আর এখন যাচ্ছি না। মানে এইটা যখন ওরা গেছিল দুপুরবেলা লাঞ্চ করে একটু ন্যাপ নিয়ে, তারপরে একটু ওই নলক্ষা মন্দির আছে ওখানে, তারপরে হচ্ছে আমাদের আশ্রম আছে যেটা,
ওইগুলো ঘুরতে, ঠিক আছে। এবার ওরা যখন ঘরে রুমে এসে হোটেলে ফিরে এসে দেখে এই অবস্থা, তখন সবারই মুড অফ। তখন হচ্ছে সবাই বলে যে ঠিক আছে আমরা মন্দির থেকে ঘুরে আসি। তো তখন আমার জেঠু বলে যে আমি যাচ্ছি না, আমি রাতের ডিনারের ব্যবস্থাটা করি, ঠিক আছে। তো এবার ওরা সবাই চলে গেছে যে যার নিজের মতো। এরপর আমার জেঠু ওই পিছনের যে জায়গাটা উঠোন মতো যে ব্যাকইয়ার্ডে সব রান্না বান্না করার জন্য দিয়েছে, তো ওইখান থেকে তাকালে রুমের ব্যালকনি গুলো সব দেখা যাচ্ছে। মানে প্রত্যেকটা রুমের একটা করে ব্যালকনি ছিল। এবার আমার জেঠু দেখছে কি, আচ্ছা আরেকটা কথা বলে দিই, এইদিকে মানে ধরো লম্বা করিডোরের দুদিকে রুম। তো এইদিকে রুম যে দিকটা মানে উঠোনের দিকে খুলছে মুখটা, তাই সেই দিকে হচ্ছে ব্যালকনি গুলো, সেই দিকে ব্যালকনি ফেস করা আছে। তো এইবার এইদিকে হচ্ছে 4টে, আর মাঝখানে করিডোরে একটা ওই সেম ব্যালকনি প্যাটার্ন করা আছে কিন্তু। আচ্ছা। আর এইদিকে 3টে, এরকম করে আবার সেম উল্টো দিকেও হয়ে যাচ্ছে। উল্টো দিকে তোমার হচ্ছে যে ব্যালকনি গুলো, সেগুলো আবার ফ্রন্ট মানে হোটেলের ফ্রন্ট দিকে ফেসিং হচ্ছে। হ্যাঁ, তো এদের এরকম করেই রুম গুলো দেওয়া হয়েছিল। তো আমার জেঠু দেখছে ওই করিডোরের যে ব্যালকনিটা আছে, ওই ব্যালকনিতে একটা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা বলতে তোমার হচ্ছে ওই ওনার এজ হবে ওই মোটামুটি 30+ এরকম, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। আর ও আমার জেঠুর দিকে তাকিয়ে খুব শান্ত একটা লুক দিচ্ছে। মানে দেখে বোঝা যাচ্ছে উনি খুব কষ্টে আছে মানে। তো আমার জেঠু নিচে দাঁড়িয়ে আছে কিন্তু, ঠিক আছে। আমার জেঠু এবার কি করছে, ওই রাত্রেবেলা চিকেন টিকেন হবে সেগুলো প্রিপারেশন করছিল, আর প্লাস ওদের স্ন্যাক্স আইটেম কিছু বানাচ্ছিল। তো এইবার তখন আমার জেঠু ওই ব্যাটারটা গুলতে গুলতে উপর দিকে তাকিয়েছে, তখন দেখে যে ভদ্রমহিলা যখন দাঁড়িয়ে আছে ওই করিডোরের ব্যালকনিটাতে কিন্তু দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে লুকটা দিচ্ছে আমার জেঠুর দিকে নিচের দিকে তাকিয়ে। আর ভদ্রমহিলার মুখটা মানে আমাদেরই ওই মানে আমাদের বলছি, মানে আমাদের জেঠুদের সাথে যে গ্রুপে গেছিলেন ওইখানে এক ভদ্রলোক গেছিলেন, মানে জেঠুদের বন্ধু, মানে বাবাদের বন্ধু, সে তার শালিকে নিয়ে গেছিল, ঠিক আছে। তো ওই তার শালির মতো কিছুটা দেখতে। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম না প্রথম থেকে এই হোটেলটার আলো আঁধারি একটা পরিবেশ, মানে লাইট গুলোরও খুব একটা জোর নেই। তো এইবার হচ্ছে আমার জেঠু তখন বুঝতে পারছে না, তখন আমার জেঠু নিচ থেকে কি বলছে যে ওই ভদ্রমহিলার নাম ছিল রিম্পা। ওই যিনি মানে আর কি গেছিলেন, উনি ব্যাচেলার ছিলেন। তো উনি ওনার দিদি জামাইবাবুর সাথে গেছিলেন। তো হচ্ছে ওই তখন আমার জেঠু বলে, যেহেতু বয়সে অনেকটাই ছোট, তো আমার জেঠু বলে, এই রিম্পা তুই যাসনি, তুই ঘুরতে যাসনি? হ্যাঁ, তো কন্টিনিউয়াসলি আমার জেঠু কিন্তু ওকে চেজ করে যাচ্ছে, কি রে রিম্পা তুই যাসনি কেন, তুই দিদি জামাইবাবুর সাথে যাসনি, তুই যে হোটেলে আছিস আমাকে কিন্তু বলিসনি তো যে তুই হোটেলে রয়ে গেছিস। তো উনি না ওই যাকে দেখতে পাচ্ছে সে কিন্তু কিচ্ছু উত্তর দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সে একটা খুব শান্ত ভাবে, মানে তার চোখের দৃষ্টিটা মানে এতটা চিলিং, আমার জেঠুর কিন্তু বারবার কোশ্চেন করতেও কিন্তু তাকে কিন্তু ভয় লাগছে। মানে একটা ভিতরটা না কেমন একটা ঠান্ডা স্রোত যেন চলে যাচ্ছে। তো ওর যে দৃষ্টিটাতে আমার জেঠুকে যেভাবে তাকাচ্ছে, ঠিক আছে, তো কিন্তু ওর মুখটা দেখেও বোঝা যাচ্ছে যে খুবই উনি আপসেট, মানে কোনো বিষয় নিয়ে খুব উনি আপসেট হয়ে আছেন। তার মানে ওই কথাটা বলতে না বলতেই আমার জেঠু দেখছে, যেহেতু বললাম যে মানে গ্রাউন্ড ফ্লোরে ফ্রন্ট অফিসটা মানে রিসেপশনটা, আর হচ্ছে পিছন দিকে ওরা রান্না বান্না করছিল, আর সামনে দিয়ে দেখছে এবার সবাই একে একে ঢুকছে, মানে আমাদের গ্রুপটা, বাবাদের গ্রুপটা সবাই একে একে ঢুকছে। ইভেন ঢোকার পর আমার জেঠু দেখছে ওই রিম্পাও ঢুকছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার তখন না ওই মুহূর্তে আমার জেঠু কিন্তু কোনো রিয়াক্ট করেনি, উনি কিছু ডাউট করেছেন
দিয়ে চুপ, মানে উনি চুপ হয়ে গেছেন, ও কিছু রিয়াক্ট করেনি ওই সময়টাতে, কাউকে কিছু জানায়নি। এবার যথারীতি রাত্রে ডিনার কমপ্লিট হয়েছে। ডিনার কমপ্লিট হওয়ার পর এবার ওদের আমার বাবাদের গ্রুপে খুব মানে এই 7টা যে বাবাদের ফ্রেন্ড ছিল তাদের না খুব মানে তাসের নেশা ছিল, ঠিক আছে। আচ্ছা। এবার সবাই ডিনার করার পর এই মানে যে যার এবার আমার মা তো তখন মানে সদ্য বিবাহিত, মা নিজের রুমে চলে গেছে, বাকিরাও হচ্ছে মোটামুটি বাচ্চা নিয়ে শুয়ে পড়েছে। আর আমার বাবারা সব ডিসাইড করেছে কি রাত্রেবেলায় তারা একটু তাস খেলবে, 1-1.5 ঘন্টা মতো তাস খেলবে। তাও খুব একটা রাত্রের নয়, মোটামুটি 10টা 10:30 বাজে তখন। ডিনার তো 9টায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জেঠুর সাথে কিন্তু যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু মানে আর যে ওটা ডিসক্লোজ করেনি জেঠু কিন্তু, ঠিক আছে। এবার নর্মাল হয়ে গিয়ে ওদের সাথে তাস টাস খেলছে। এরপর হঠাৎ করে ওই গ্রুপ মানে বাবার বন্ধু একজন, উনি হচ্ছে মানে স্মোকিং করার জন্য ওই যেখানে খেলা হচ্ছিল আর কি ওই রুমটা থেকে মানে একটা ফ্যামিলির রুমের থেকে রুম নিয়ে ওদের তাস খেলছিল ওরা 7জন মিলে। তো ওই বাবার ফ্রেন্ড যিনি আছেন ওই আঙ্কেল আর কি বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে হচ্ছে স্মোক করবেন, তো করিডোরটার কাছে এসছে। এইবার করিডোরটার কাছে এসে দেখছে যে যেটা দোতলার দিকে সিঁড়িটা যাচ্ছে, মানে করিডোর থেকে দোতলার দিকে সিঁড়িটা উঠছে, দোতলায় উঠবে, ওই দোতলার সিঁড়িতে 2-3 ধাপ ছেড়ে ওই একটা ভদ্রমহিলাকে দেখছেন। এইবার উনিও সেম আমার জেঠুর মতো সেম ভেবেছেন যে ওই যিনি ওই ব্যাচেলার মহিলাটি এসছিলেন মানে দিদি জামাইবুর সাথে, ওই রিম্পা, ঠিক আছে। তো উনিও তখন বলছেন যে জাস্ট আর কি সিগারেটটা ধরাবেন আর কি, তখন আর কি বলছেন যে কি রে রিম্পা তুই শুসনি? হ্যাঁ, তোর জামাইবাবুকে ডাকবো, তুই এত রাত্রে কি করছিস? মানে যেহেতু আগেকার দিনে না মানে তোমার তোমার সাথে যত মানে বন্ধু বান্ধবরা থাকতো, হ্যাঁ তারা না সবাই নিজের মানে ওই তোমার ফ্যামিলিকেও নিজের ফ্যামিলি হিসেবে কনসিডার করতো। মানে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি, মানে ততটাই কনসার্ন, মানে এখন আর সেই সব আর কি দেখা যায় না, মানে ততটাই তখনকার সময় একটা আন্তরিকতা ছিল। হ্যাঁ, আন্তরিকতা ছিল যে এবার দেখছে যে একটা মানে ওরকম যেহেতু ও বন্ধুর শালী, মানে নিজেরই বোনের মতো আর কি, ঠিক আছে। তো উনি তখন বলছেন যে কি রে তুই এত রাত্রে সিঁড়িতে দাঁড়িয়ে এরকম করে তুই শুসনি কেন? তোর জামাইবাবুকে ডাকবো, তুই যা রুমে যা। তো তখন দেখছে কি ওনাকে কোনো কথার উত্তর দিলেন না, উনি কি করলেন পিছন ঘুরে একদম হচ্ছে ওই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন। এরপর ওইটা দেখে উনি কি করেছেন, তখন কিন্তু ওই আমার বাবার ফ্রেন্ডটা তখন কিন্তু এসব কল্পনাও করেনি যে এসব কিছু মানে অন্য মানে অশরীরী বা অন্য কিছু হতে পারে। উনি ভেবেছেন যে এর কিছু প্রবলেম হয়েছে, মানে রিম্পা বলে মেয়েটি, ওর কিছু প্রবলেম হয়েছে, ঝগড়া ঝামেলা হতেই পারে, একটা অবিবাহিত মেয়ে, তার কিছু দিদি জামাইবাবুর সাথে কথা কাটাকাটি হতেই পারে, সেই জন্য ও হয়তো টেরিসের দিকে চলে যাচ্ছে। তো এইবার উনি কি করেছেন, উনি হচ্ছে যেই ঘরে তাস খেলা হচ্ছিল আমার বাবাদের, তো গিয়ে ওর জামাইবাবুকে বলেছে হ্যাঁ রে এরকম রিম্পাকে দেখলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল, হ্যাঁ আমি এত করে ডাকলাম কিছুই সাড়া দিল না, তো তুই একটু চল না গিয়ে দেখবি। তো এইবার হচ্ছে তখন আমার জেঠুর কিন্তু প্রথমে তো এটা দেখে নিয়েছে যে অলরেডি একবার সন্ধ্যেবেলা এরকম একটা ঘটনা হয়ে গেছে, হ্যাঁ। তো তখন আমার জেঠু কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে। আমার জেঠু তখন ওই ভদ্রলোকের হাতটা চেপে ধরে, মানে ওই বাবার বন্ধুটার হাতটা চেপে ধরে বলছে দাঁড়া আগে রিম্পার ঘরটা চেক কর, হ্যাঁ। তো সবাই মিলে তখন এসছে, এবার হচ্ছে ওই ওর ঘরটা চেক করতে এসছে। এবার ঘরের হচ্ছে বাইরে থেকে নক করছে, বেল টিপছে, তো তখন বেল টিপছে, এবার হচ্ছে ভিতর থেকে দরজাটা খুলেছে, দরজাটা খুলে এবার তখন দেখছে কি যে ওই রিম্পা হচ্ছে বেরিয়ে আসছে। বলছে কি হয়েছে জামাইবাবু তুমি এত রাত্রে দরজা নক করছো, আমরা তো বাচ্চা নিয়ে কখন সে শুয়ে পড়েছি।
তখন এই ভদ্রলোক বলছেন যে তুই মিথ্যে কথা বলছিস, তুই তো এখনই সিঁড়িতে দাঁড়িয়েছিলিস একটু আগে, তুই তো উপরের দিকে চলে গেলি আর তোকে কিরকম একটা দেখাচ্ছিল। হ্যাঁ, তো বলছে যে আমি কখন খাওয়া দাওয়া করে দুটো বাচ্চাকে নিয়ে আমি কখন শুয়ে পড়েছি, মানে দিদির বাচ্চাকে নিয়ে। ও আর কি, ওকে একটা রুম দেওয়া হয়েছিল, ওর দিদির দুটো বাচ্চাকে নিয়ে ওই রুমটাতেই ছিল, আর দিদি জামাইবাবু একটা আলাদা রুমে ছিলেন। তো ও বাচ্চা দুটোকে নিয়ে কখন এসে শুয়ে পড়েছে। মানে ও তখন অ্যাকচুয়ালি ছিলই না, না, ছিলই না। বাট ওর মতো দেখতে কেউ একটা ছিল হয়তো। ওর মতো দেখতে একটা ছিল, যে সন্ধ্যে থেকে এরকম মানে মাঝে মধ্যেই দেখা দিচ্ছে। ঠিক আছে, তোমার জেঠু দেখেছেন, এই ভদ্রলোক হ্যাঁ, দেখলেন? এই ভদ্রলোক দেখলেন। তো তখন বলছে, যাবো তুমি মাথা খারাপ করো না, যাও শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়ে গেছে, তোমরা কি দেখেছো। হ্যাঁ, আর আমি অনেকক্ষণ এসে শুয়ে পড়েছি বাচ্চা দুটোকে নিয়ে। হুম। তো তখন হচ্ছে এরপরে মানে উনি বলছেন না, আমি তো দেখেছি, মানে উনি একটা থতমত খেয়ে গেছেন। হ্যাঁ, মানে এই জিনিসটা উনি ব্যাপারটা উনি বুঝেই করতে পারছেন না, যে মানে উনি দেখলেন ওকে উঠে যেতে একদম, মানে ওর কথার কোনো রেসপন্স করলো না। তখন আমার জেঠু বললো, চুপ থাক, যে যা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। দিয়ে হচ্ছে যে যা নিজের রুমে গিয়ে, তাস ফাস খেলা তো মাথায় উঠলো, যে যা রুমে গিয়ে শুয়ে পড়লো। এরপর রাত্রিবেলায় আমার বাবা টয়লেটে উঠবে, মানে টয়লেট পেয়েছে, এবার উঠবে। তখন মোটামুটি ওই 2-2:30 বাজে। টয়লেটে উঠবে, উঠতে গিয়ে দরজাটা খুলতে যাচ্ছে, বাথরুমের দরজাটা খুলতে যাচ্ছে, এটা আমার বাবা বলেছে, যে জানিস আমি দরজাটা খুলতে যাচ্ছি, আমার মনে হচ্ছে ভিতর থেকে দরজাটা ছিটকানি দেওয়া, আচ্ছা। বাথরুমের দরজাটা ভিতর থেকে ছিটকানি দেওয়া। এইদিকে রুমে হচ্ছে আমার মা ছাড়া তো আর কেউ নেই। না। হ্যাঁ, আর বলছে, আমার বাবা বলছে পরিষ্কার। আর তখনকার দিনে এরকম সিস্টেম নয়, যে এখনকার দিনে যে যেমন লক সিস্টেম থাকে, যে তুমি টেনে দিলে ভিতর থেকে লক হয়ে গেল, সেরকম কিন্তু সিস্টেম ছিল না তখনকার। নর্মাল ওই ছিটকানি সিস্টেম, ভিতরে একটা ছিটকানি, বাইরে একটা ছিটকানি। ঠিক আছে, বাবা জাস্ট দরজাটা বাইরে কিন্তু ছিটকানি দেওয়া, বাবা ছিটকানিটা নামিয়েছে, এবার বাবা ঘুমের ঘোরে এবার বাথরুমে যাবে, বাবা দরজাটা পুশ করছে, দেখছে কি ভিতর থেকেও লাগানো দরজাটা। আচ্ছা। হ্যাঁ, বাবা অনেকক্ষণ ধরে দরজাটা নিয়ে, বাবা বলছে না আমি জানিস অনেকক্ষণ ধরে ট্রাই করছি দরজাটাকে ঠেলার, মানে খোলার। ঠিক আছে, তারপরে দেখলাম যে বেশি জোর দিলে হয়তো দরজাটাই ভেঙে যাবে। তো হচ্ছে বাবা আর কিছু করেনি, চুপচাপ এসে হচ্ছে, তোর মাকে আর একটা কথা বলিনি। হ্যাঁ, কারণ বললে তখন আরো ভয় পেয়ে যাবে, ওই রাত্রের বেলায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আমি হচ্ছে চুপচাপ এসে শুয়ে পড়লাম। এইবার হয়ে গেল, ওই রাতটা পেরোলো এইভাবে। তারপর হচ্ছে পরের দিন মর্নিং এ এবার সবাই চান টান করেছে, ফ্রেশ হয়েছে, এবার পুজো দিতে গেছে। পুজো দিয়ে এসে যখন আবার ওই হোটেলে ঢুকছে, তখন এবার দেখে যে নিচে বেশ কয়েকটা স্টাফ, আবার রিসেপশনিস্টটা যেটা আছে উনি আছে। তো ওকে ওরা ভাবছে যে ঘটনাগুলো বলবে, যে এরকম এরকম ঘটনা হচ্ছে। তো তারপরে ওদের কি মনে হচ্ছে বলেনি, যে আজকের দিনটাই তো থাকবো, কালকে তো বেরিয়ে যাবো, আর বলার দরকার নেই। তো এইবার যখন পুজো টুজো দিয়ে এসে ওরা যখন উপরে উঠছে, দেখে কি সেম কাণ্ড, ওই আবার করিডোর জলে ভাসছে। ঠিক আছে, সব কটা কল একসাথে খোলা? সব কটা কল মানে যে কটা রুমে এরা ছিল প্রত্যেকটার কল একসাথে খোলা। রুমে গিয়ে চেক করা, তাকে সব কটা কল খোলা। কিন্তু বাই চান্সলি সেই দিনকে আগের দিনের এক্সপিরিয়েন্সটার জন্য এরা কি করেছে, এরা ব্যাগপত্রগুলোকে উপরে উঠিয়ে দিয়ে গেছিল। ঠিক আছে, বিছানার উপরে। ওই জন্য জামা কাপড়গুলো মানে যেটুকু বেঁচে ছিল ওইটুকু বেঁচে গেছে পরার মতো। দিয়ে এবার ম্যানেজারকে ডেকে পাঠিয়েছে, বলছে তোমাদের বারবার করে একই জিনিস হয় কি করে? হ্যাঁ, তোমরা এটা কি করে হয়, তুমি এগুলো রেসপন্সিবিলিটি কে নেবে? তো তখন ও ম্যানেজার বলছে, দেখুন আমাদের এরকম প্রবলেম আছে, এমনিতেই হোটেলটাতে অনেকদিন ধরে অনেকে আসে না, আর এলেও ওই একটা দুটো গেস্ট আসে, ওই 1 ঘন্টা 1.5 মতো থাকে, দিয়ে চলে যায়। আমরা তারপরে এই যে ওনারও হচ্ছে বাইরে কোথায় থাকে, কোনো মেনটেনেন্স হয় না, আমরা ঠিক বলতে পারবো না। আমরাও থাকি, হ্যাঁ, মানে একটা কি দাদাগিরি,
মানে এটা গা দেখাচ্ছে। ছাড়া ভাব, একটা দাদাগিরি, মানে হ্যাঁ, অ্যাভয়েড করতে চাইছে ব্যাপারটা। অ্যাভয়েড করতে চাইছে যে আমরাও থাকি না ওই ওই আর কি সন্ধ্যেবেলার দিকে অবধি, আমরা 8টা সাড়ে 8টা অবধি থাকি, তারপরে আমিও বেরিয়ে যাই, আমিও ব্যাপারটা বলতে পারবো না। তো আপনারা তো আজকের দিনটাই থাকছেন নাকি, এরকম করে জিজ্ঞেস করেছে। তো তখন বলছে যে, হ্যাঁ আমরা থাকছি আজকের দিনটা। তখন আমার জেঠু কিন্তু একটু জোর গলা নিয়ে বলেছে, হ্যাঁ আমরা আজকের দিনটা থাকছি, কেন কিছু অসুবিধা আছে? তখন বলছেন যে না না থাকুন না। দিয়ে এরকম বলে উনি হন্তদন্ত করে নিচে নেমে গেছে, মানে উনি সেকেন্ড ফ্লোরে থাকতেই চাইছেন না, মানে উনি কতক্ষণে ফার্স্ট ফ্লোরে চলে যাবেন। দিয়ে হচ্ছে এবার হয়েছে, এবার তারপরে নিয়ে দুপুর বেলায় লাঞ্চ টাঞ্চ প্রিপেয়ার করে ওরা ওই রকমই বাইরে উঠোন, সেদিনকে ওরা আর ঘরে রুমে কেউ খাওয়া দাওয়া করেনি, বাইরেই খাওয়া দাওয়া করেছে, ওই যে যেখানে লাঞ্চ প্রিপেয়ার হয়েছে ওইখানটাতে খেয়ে এবার ওরা যে যার সেদিনকে ওরা ডিসাইড করেছে যে আজকের দিনটাই তো আছি, পরের দিন কালকে তো চলে যাচ্ছি, তো আজকে আমরা সব দুপুরবেলা গল্প করেই কাটাবো। আচ্ছা, হ্যাঁ, মানে এবার কোথাও বাইরে যাবেন? না কোথাও বাইরে বাইরে ঘুরতে যাবে না। মানে যে পরের দিন তো যে যার সব বাড়ি চলে যাবে, তো বলছে আজকের দিনটা একটা দিনই তো হাতে আছে, সব ওই গল্প করে আমরা কাটাই। তো এইবার একটা ওই 7টা রুমের মধ্যে একটা রুমে মেয়েরা চলে গেছে, মানে সব বউরা চলে গেছে। এইবার একটা রুমে হচ্ছে ওই বাবারা আবার যথারীতি তাস নিয়ে বসে গেছে, ঠিক আছে। এরপর তখন আর ওইসব মাথা থেকে বেরিয়ে গেছে আগের রাতের ঘটনা টটনাগুলো আর কি। আর এবার হচ্ছে ওই ফ্যামিলি গুলোতে তো বাচ্চারাও গেছিল, তো ওই 4-5টা বাচ্চা, মানে যতজন আর কি বাচ্চা ছিল আর কি, সবাই ডিসাইড করে যে খেলবে তার সাথে। এবার তাদেরকে দেখাশোনা করার জন্য কিন্তু ওই রিম্পা বলে ভদ্র মহিলাটি আছে, ঠিক আছে। এইবার হচ্ছে ওরা খেলছে, খেলতে খেলতে ওরা ডিসাইড করে যে লুকোচুরি খেলবে। তো এইবার লুকোচুরি খেলতে খেলতে এবার কি হয়, নিচে ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর তো রিসেপশন, ফার্স্ট ফ্লোরে এরা আছে, সেকেন্ড ফ্লোর খেলতে খেলতে এরা লোকাতে লোকাতে সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেছে, ঠিক আছে। দিয়ে এইবার সেকেন্ড ফ্লোরে যখন পৌঁছেছে, এবার লুকোচুরি খেলছে। এরপর 10 মিনিটের মাথায় চিৎকার করতে করতে সবকটা বাচ্চা ভূত 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 বলে নেমে এসছে, ঠিক আছে। এবার মারা সঙ্গে সঙ্গে ওই শুনে সঙ্গে সঙ্গে বাইরে এসে বলছে, কি ভূত, কি বলছিস তোরা, ভূত ভূত মানে? তখন ওই ভদ্রমহিলা, যে রিম্পা বলে মহিলাটি ছিলেন, ওই ভদ্রমহিলা বলছেন, দিদি অ্যাকচুয়ালি ভূত নয়, আমরা যখন লুকোচুরি, এরা যখন লুকোচুরি খেলছিল তখন আমিও এদের পিছন পিছন যাই। এবার লুকোতে লুকোতে এরা সেকেন্ড ফ্লোরে চলে যায়। সেকেন্ড ফ্লোরের অবস্থাটা বলি প্রথমে, ওই রকম সেম যেরকম হচ্ছে ফার্স্ট ফ্লোরে যেরকম রুম গুলো, ওই রকমই সেম প্যাটার্ন রুম, উপরেও একটা রুম, মানে একটা রুম খোলা আছে, একটা রুম বন্ধ আছে, এরকম আছে। তবে একটা রুম যেটা সিঁড়ি থেকে উঠেই তোমার ডান হাতে পড়ছে, মানে যেটা আমার বাবাদের রুমের ঠিক উপরে রুমটাই, ঠিক আছে। ওই রুমটা তে এরা ঢোকে লোকানোর জন্য। রুমটা খুলে দেখে যে বিছানাটাতে অর্ধেক চাদর আছে, অর্ধেক চাদর মানে উল্টে পড়ে আছে, ওই রকমই নোংরা, মশারি টাঙানো আছে। আর যেহেতু দিনের আলো ছিল, জানলা দিয়ে ব্যালকনি দিয়ে দিনের আলো, মানে ব্যালকনির দরজাটা খুলছে বন্ধ হচ্ছে হাওয়াতে, আর ব্যালকনি দিয়ে যেটুকু আলো আসছে সেটুকু আলোতে দেখা যাচ্ছে যে খাটের পাশে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালে রক্তের চাপ চাপ দাগ, ঠিক আছে। বাথরুমটা দরজাটা ওই রকমই, মানে ছিটকানিটা ভাঙা, কলটা খোলা, মানে কলটা ভাঙা, কলটা দিয়ে চুইয়ে চুইয়ে জল পড়ছে। এবং বাথরুমে যে বেসিনটা আছে, বেসিনের ওখানেও মানে মনে হচ্ছে যেন কাউকে জোরে মারলে বেসিনটা হাফ ভেঙে গেছে, এবং ওইখানেও বেসিনের গায়েও হচ্ছে কালো কালো চাপ চাপ রক্তর দাগ লেগে আছে। তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এইটা দেখে ওইটুকু ছোট ছোট বাচ্চারা, মানে আমি তো জায়গায় প্রেজেন্ট ছিলাম না, তবে আমি যেটা বলতে পারি, বাচ্চারা আর কিভাবে এক্সপ্লেন করবে, সবাই ওই ভূত ভূত বলে নিচে নেমে এসছে। তো এই এক্সপ্লেনেশনটা দিয়েছিল ওই ভদ্রমহিলা, যেহেতু ছিলেন বাচ্চাগুলোর সাথে, টেক কেয়ার করছিলেন যে কোথায় যাবে না যাবে, ওদেরকে ওই মারা বলেছিল যে তুই দেখ এদেরকে।
তখন এরা হচ্ছে যখন এটা শোনে ওই মাসির কাছ থেকে, তখন হচ্ছে ওর সব মানে আমার ইনক্লুডিং আমার মা সবাই উপরে গিয়ে দেখে, হ্যাঁ এইরকম অবস্থা রুমটার। দিয়ে হচ্ছে ওই আশেপাশে রুমগুলো তখন ওরা চেক করে, আশেপাশের রুমগুলোর অবস্থা খারাপ, কিন্তু এইরকম ব্লাড ফ্লাড স্টেন ফেন নেই, ভাঙাভাঙি নেই, তবে মানে মেনটেনেন্স হয়নি সেটা বোঝা যাচ্ছে। তার জন্য কোনো রুমটা কোনো রুম বন্ধ আছে, কোনো রুম খোলা আছে, ঠিক আছে। তো এইবার সঙ্গে সঙ্গে বাবাদেরকে ডাকে, বাবারা নিচ থেকে ম্যানেজারকে ঘাট ধরে টেনে নিয়ে আসে, বলে কি এটা কি, রুমটা দেখায় ডাইরেক্ট, বলে এটা কি, সে তো আসবে না, মানে দোতলায় সে উঠবে না। দিয়ে উল্টে বলছে কি, আপনারা কি এখনই বেরোবেন না হচ্ছে আমি পুলিশ ডাকবো? তখন ও বলছে যে পুলিশ ডাকবে মানে আমরা কি করেছি? বলছে না আপনারা আমাদের পারমিশন ছাড়া দোতলায় উঠেছেন কি করে? হ্যাঁ দোতলায় উঠেছেন কি করে? আপনাদের তো একতলায় প্রোভাইড করা হয়েছে, আপনারা দোতলায় উঠেছেন কি করে? বলছে আমরা দোতলায় উঠতে যাব কেন, আমরা একটা হোটেলে আছি, হোটেলের টেরিস সবাই ব্যবহার করতে পারে, আমার বাচ্চাগুলো খেলছিল, আমাদের বাচ্চাগুলো খেলছিল, খেলতে খেলতে হঠাৎ করে চলে এসছে, এই রুমটার মধ্যে ঢুকেছে, এই রুমের এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তো কি হয়েছে এখানে? বলছে অত কৈফত আপনাদেরকে তো দেবো না, ম্যানেজার বলছে নাকি, অত কৈফত তো আপনাকে দেবো না, যেখান থেকে এসছেন তাড়াতাড়ি এখান থেকে পত্রপাঠ বিদায় নেন, এইরকম একটা হুমকি দিয়ে নিচে চলে গেছে। মানে ও বাবাদেরকে ঠেলে মেলে নিচে চলে গেছে। নিচে চলে আর 5 মিনিটও সে দাঁড়ায়নি, সে বাড়ি চলে গেছে। দিয়ে এবার দুটো ওই স্টাফ ছিল, ওই স্টাফদেরকে তো চেপে ধরা হচ্ছে, বলছে বাবু আমরা তো জানি না, আমরা তো দেখুন এখানে প্রত্যেক 3 মাস 4 মাস অন্তর অন্তর লোক এখান থেকে কাজ ছেড়ে দেয়, এটা শুনেছি, তবে পেটের দায় কি করব, কিছু তো করতে হবে, তাই এই হোটেলে ঢুকেছি। কিন্তু এটা আমাদের আশেপাশে গ্রামে একটু রটনা আছে যে এই হোটেলটাতে কিছু একটা ব্যাপার আছে যেটার জন্য প্রত্যেক 2 মাসে 3 মাসে হচ্ছে কাজ ছেড়ে দেয় লোকে। হ্যাঁ তবে যা বলতে পারবেন ওই ম্যানেজার বাবুই বলতে পারবেন। এবার ওরা থাকবে কি করে, হোটেলটাতে না কেউ আছে না ম্যানেজার আছে, ওই দুটো স্টাফ তো ম্যানেজার চলে গেছে দেখে তো ওরাও বলছে যে আমরা থাকবো কি করে, আমরাও মানে ওরাও সেই পালায় পালায় রব একটা। তো এইবার এদের বাবাদের খুব চিন্তা হয়ে গেছে যে বাবারা ভূত তো পরে চিন্তা করবে, তারপর ভাবছে কি কোনো অ্যান্টি সোশ্যাল কাজ হয় কি এখানে, মানে এতগুলো সবার ফ্যামিলি নিয়ে এসেছি, বউ বাচ্চা আছে, আমরা এই রাতের মধ্যে মানে তখন প্রায় সন্ধে গড়িয়ে গেছে, আমরা যাবো কোথায়? তখন আশেপাশে ওরা হচ্ছে বলে যে ঠিক আছে তার রুম লক করো, উপরের দিকে যাওয়ার দরকার নেই। এইবার হচ্ছে ওরা ওই মন্দিরের দিকে বেরোয়, যে এই রাতটা যদি ইমিডিয়েট ওই হোটেল থেকে বেরিয়ে একটা অন্য কোনো হোটেলে স্টে করা যায়। তো মন্দিরের দিকে বেরোয়, দিয়ে মন্দিরের দিকে ওই বেরোতে গিয়ে ওই দোকান গুলো বেরোয়। তো তখন ওই দোকানের কাছে গিয়ে জিজ্ঞেস করে আর কি, যে আমরা এরকম একটা হোটেলে গিয়ে খুব ফাঁসান ফেসেছি, এই আমরা একটা অন্য হোটেল মানে অন্য রুম দেখতে চেয়েছি যেখানে আশেপাশে কোনো রুম খালি আছে, তো বলে যে না একসাথে তো 7টা রুম পাওয়া তো সম্ভব, মানে অ্যাভেলেবেল একটা হোটেলে পাবো কি মানে পাওয়া যাবে কি যাবে না আমরা বলতে পারছি না, তবে আপনাদেরকে কে বুদ্ধি দিয়েছে ওই হোটেলটাতে থাকার? তখন বলছে কেন? দিয়ে তখন বলছে যে কেন, আপনাদেরকে একটা পেপার কাট আউট দেখাচ্ছি, মানে ওই হোটেলটা ছেড়ে মন্দির চত্বর যাওয়ার রাস্তাতে কিছু দোকান ছিল, ওই দোকানের কাছে গিয়ে ওরা জিজ্ঞেস করেছে, মানে অন্য হোটেলের ব্যাপারে জিজ্ঞেস করতে গিয়ে ওরা বলেছে আর কি যে এরকম এরকম ঘটনা হয়েছে, এরকম দেখেছি। তো তখন ওরা বলছে একটা পেপার কাট আউট দেখুন। ওই পেপার কাট আউট দেখে সবারই মাথা মানে চোখ মাথায় উঠে গেছে। কাট আউটটাতে লেখা আছে এক ব্যক্তি, মানে যে ওই হোটেলের ওনার ছিল, হোটেলের নামটা দিয়ে লেখা আছে এই হোটেলের যিনি ওনার, তিনি কোনো কারণবশত মারা যান এবং তার ওয়াইফ আর তার 2 বাচ্চার দায়িত্ব বর্তায় তার নিকটবর্তী আত্মীয়র উপর। সেই নিকটবর্তী আত্মীয়টিকে না ওই তার ওয়াইফের নিজের ভাই। সম্পত্তির লোভে
ইনি এই হোটেলে তার বোনকে, মানে ওই ভদ্রলোক তার বোনকে আর তার 2 বাচ্চাকে নিয়ে এসে বড় মেয়েকে মধুচক্রে বিক্রি করে দিতে চেয়েছিলেন। এবং ছোট সেইটা যখন মানে করে ওরা, মানে প্রোটেস্ট করে, মা মানে দিদি আর হচ্ছে ছোট মেয়ে, তখন ওই দিদিকে ফার্স্ট ফ্লোরে আর ছোট মেয়েটিকে হচ্ছে সেকেন্ড ফ্লোরে ওই রুমটার মধ্যে বিছানাতে গান শট করে, আর বড় মেয়েটিকে হচ্ছে মানে যে যাদের ক্লায়েন্টের হাতে বিক্রি করে দিয়েছিল ওরা তার সাথে অনৈতিক কাজ কারবার করে ওই বাথরুমে বেসিনের মধ্যে মাথা মানে ঠুকে 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 থেতলে মেরে দেয়। তারপরে ওনাকে এই 3টে বডি সমেত ওনাকে অ্যারেস্ট করা হয়, মানে পাওয়া যায় ওই হোটেলেই ওনাকে পাওয়া যায়। এবং হোটেলের ম্যানেজার পুলিশকে খবর দিয়ে দিয়েছিল এবং উনি তখনই গ্রেপ্তার হন। এবং ওনার এখনো পর্যন্ত মানে তখন 1991-এ তখনো পর্যন্ত ওনার মানে ফাঁসি সাজা হয়ে গেছিল, কিন্তু উনি জেলে আছেন। তার জন্য এই যে হোটেলটি এখন মালিকানা বিহীন ভাবে চলছে, ওই যে ম্যানেজার তার উপরেই পুরো রেসপন্সিবিলিটি আছে এখন, মানে ওই হোটেলটা চালানো। এই জন্য উনি মানে একটা দম্ভের সহকারে বলছিলেন যে তোমরা এখনই বেরিয়ে যান এখান থেকে, আমরা কিছু বলতে পারবো না। তো এই পেপার কাট আউটে এত কিছু লেখা ওরা দেখতে পারে। ওরা তো দেখে বলছে এলাম কোন হোটেলে এলাম। হ্যাঁ ভাই, এখনই ওইখান থেকে লাগেজ গুটিয়ে আমরা পত্রপাতে এখন হোটেল পাই চাই না পাই, আমরা এই রাত্রেবেলায় রওনা দেব। মোটামুটি মধ্যরাতেও যদি বাড়ি পৌঁছাতে পারি তাও ভালো, ঘোরাঘুরির কোনো দরকার নেই। কোনো রকমে এসে হোটেলে এসে জিনিসপত্র গুছিয়ে ওরা ওই রাত্রে বাস নিয়ে আবার আসানসোল ফিরে আসে। মানে এত সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এটা আমার বাবার মুখ থেকে পরবর্তীকালে শোনা। তো ওটাই হচ্ছে আমি বলছি, তখনকার দিন কি আজকের দিন, মেয়েদের পরিস্থিতির কোনো মানে চেঞ্জ নেই, একই রকম চলে যাচ্ছে। নিজের মামা তার সম্পত্তির লোভে আর শুধু 2টো পয়সার লোভে খালি নিজের এরকম ভাগ্নিকে, আমি জানি না ঠিক কি বলে, মানে দিদির মেয়েকে, বড় মেয়েটিকে বিক্রি করে দিয়েছিল লোকের কাছে, আর ছোট মেয়েটিকেও তাই করতো, আর দিদিকে তো মেরেই ফেলেছিল। এই হচ্ছে বাবার মুখ থেকে শোনা একটা অভিজ্ঞতা। আমি শুনে বলার মতো কোনো পরিস্থিতির মধ্যেই নেই বেসিক্যালি। আমি হলো যে ফোনটা রেকর্ডিংটা কি হলো। সাংঘাতিক ঘটনা ছিল তো এটা। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা, মানে এতটা প্যাথেটিক ভাবে বড় মেয়েটাকে মেরেছিল। হ্যাঁ, মানে কেউই মুক্তি পায়নি ওখান থেকে বেসিক্যালি। না, ওখান থেকে কেউই মুক্তি পায়নি। ওই জন্যই হচ্ছে ওই ফার্স্ট ফ্লোরে যাকে দেখছে না ওই শাড়ি পরে, ওইটা ওই ভদ্র মহিলা ছিলেন। মানে ওনার ওই রকম করুণ দৃষ্টি, মানে কি যে উনি চাইছেন যে, মানে উনি এখনো বোধহয় এটা পরে আমি অ্যানালাইসিস করেছি যে উনি বোধহয় এখনো ভাবছেন যে ওনার 2 মেয়েকে যদি বাঁচানো যায়, কেউ যদি ওনার 2 মেয়েকে বাঁচায়। তো হঠাৎ করে এই 7টা ফ্যামিলি দেখে, তাও বউ বাচ্চা নিয়ে যখন এরা গেছে, তখন হয়তো মেবি ওনার মনে হয়তো এটা হয়েছে যে আমার 2 মেয়েকে যদি বাঁচাতে পারে এরা। ওই জন্য বারবার ওদেরকে হয়তো ওই ইশারা, আমি এটা ঠিক মানে এক্সপ্লেনেশন বলতে পারবো না, কিন্তু হয়তো উনি ওই রাস্তা, ওই যে রাত্রেবেলায় যে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলেন, ওইটা যে উনি দেখা দিলেন ওইভাবে, আমার মনে হয় উনি হচ্ছে তার 2 মেয়েকে মানে বাঁচানোর কথাই চিন্তা করছিলেন। হতে পারে, এটা আমার এক্সপ্লেনেশন, এটা জানি না, এটা তাও হতে পারে। তো এই হচ্ছে ঘটনা, কিন্তু খুব প্যাথেটিক ঘটনা। মানে প্রথম তো ওই যে একটা বড় মেয়েটাকে প্রথম তো ওর সাথে তো বাজে ঘটনা ঘটিয়ে, নিজের মামা বাজে ঘটনা ঘটিয়ে তারপর ওকে যেভাবে মাথাটা ওই বেসিনে থেতলে মারে, হ্যাঁ, আর এই ছোট মেয়েটাকে তো শুট করে দেয়। এই ঘটনাটা তো
জানলাম খুবই মর্মান্তিক একটা ঘটনা, কিন্তু হুম। তোমার বাবার সাথে যেমন এরকম একটা ব্যাপার ঘটেছিল, তিনি ফিল করেছেন, এক্সপিরিয়েন্স করেছেন, তোমার বাবার যিনি বাবা হ্যাঁ, তার সাথেও কিছু ঘটনা রয়েছে, হ্যাঁ। সেই ব্যাপারটা কি? এটাও আমি প্রথম কথা বলি যে এই ঘটনাটাও আমার বাবার মুখ থেকেই শোনা। হ্যাঁ, কারণ আমি যখন জন্মগ্রহণ করি তখন হচ্ছে আমার দাদু বেঁচে ছিলেন না। তো আচ্ছা। দাদুর মুখ থেকে শোনার সৌভাগ্য হয়নি, আমার বাবার মুখ থেকে, প্লাস হচ্ছে আমার জেঠুদের মুখ থেকেও এই ঘটনাটা বারবার আমাদের ফ্যামিলিতে সবাই আর কি শুনেছে, মানে শুনে বড় হয়েছি বলতে পারো। তো এটা আমি বলছি ঘটনাটা, তখন সালটা ঠিক হবে হচ্ছে ওই 60s এর কাছাকাছি, ঠিক আছে? হুম হুম আমার দাদুর প্রথম কর্মজীবন। হুম হুম হুম। তখন কর্মজীবনে সূত্রে আমার দাদু থাকতেন হচ্ছে ওই ইয়েতে, সরি জায়গাটার নামটা আমি কোনো রিকল করতে পারছি না জায়গাটার নামটা। হুম হুম ওই চন্দননগরের ঠিক কাছাকাছি একটা জায়গায় উনি থাকতেন, ঠিক আছে? হুম তো হুম। তুমি যদি বলতে পারো তো ওই জায়গাটা মনে করাতে পারো আমাকে, ওই যেখানে মাখা সন্দেশ খুব বিখ্যাত। আহ, কোথায় বলো তো, আমার ঠিক খেয়াল পড়ছে না। আহ, একদম গঙ্গার ধারেই জায়গাটা, খুব খুব সুন্দর জায়গা ওটা। আমারও ঠিক খেয়াল করতে পারছি স্ট্যান্ড না আমি রোড, আজকে। স্ট্যান্ড ঘাট। না, না, আহ, ওই একটু তখন আর একটু ইন্টেরিয়ারে আমি বলছি। উম, জায়গাটার নামটাই মাথায় আসছে না আমার এখন। যাই হোক, জায়গাটার নাম পরে জানা যাবে, ঘটনাটা শুনে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি, তখন ওই ওই চন্দননগরের আশেপাশে কোনো একটা জায়গায় তখন উনি ওখানে প্রথম কর্মজীবনের সূত্রে ওখানে যান, ঠিক আছে? তো ওই তখনকার দিনে কিন্তু এত ডেভেলপমেন্ট ছিল না, ওটা বেশ গ্রাম্য পরিবেশই ছিল। এইবার হচ্ছে আমার দাদু থাকতেন একটা মেষ বাড়িতে। এবার মেষ বাড়িতে সকালের দিকে নিয়মটা কি ছিল যে ওখানে মেষ বাড়িতে মানে বাইরে থেকে সবজিওয়ালা এবং মাছওয়ালা এসে মাছ দিয়ে যেত ডেলি। হুম হুম তো অনেক দিন ধরে এক যিনি মাছ দিতে আসতেন সেই ভদ্রলোক আসছে না, এবং আমার দাদুর একটা খুবই বলবো খুব একটা কিউট স্বভাব ছিল। মানে এখানে আমি কিউট কথাটা এই কারণে বললাম, আম, আমার দাদু যে কোনো মানুষের সাথে যখন কথোপকথন করতেন বা ইন্টারাকশন করতেন, ছোট বড় নির্বিশেষে, মানে সে যেই প্রফেশনেই থাকুক না কেন, উনি হচ্ছে ওই একটু জোয়ান দিয়ে বা যে যেটা খেতে ভালোবাসে পান দিয়ে, বা হচ্ছে তাকে যেটা সে ভালো লাগে তার খেতে আর কি, সেই জিনিসটা দিয়ে তাকে অফার করতেন এবং তার সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নিতেন, ঠিক আছে? এটা আমার দাদুর কিন্তু একটা স্বভাবের মধ্যে ছিল। তো এইবার ওই মাছওয়ালা যিনি হচ্ছে আসতেন, তো ওনাকেও ওইরকম, উনি খুব পান খেতে ভালোবাসতেন, তো ওইটু আমার দাদু পান টান দিয়ে ওনার সাথে বেশ গল্প জমিয়ে নিয়েছিলেন এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। তো বেশ কয়েকদিন, এক সপ্তাহ মানে এক সপ্তাহ থেকে 14 দিনের মতো ওই ভদ্রলোক আর মাছ দিতে আসছে না এসে। তো তখন প্রায় এরকম 14-15 দিন পর ওই ভদ্রলোক আবার হঠাৎ করে একদিন এসছে। আর ওই ভদ্রলোক ছিলেন নন বেঙ্গলি, মানে এই বিহারের দিকে কোথাও ওনার বাড়ি ছিল, আদি বাড়ি। তো উনি ওইখানে থেকে উনি কাজ করতেন। তো ওই মাছটা আর কি ধরে এরকম স্টেশে বাজার টাজারে বিক্রি করতেন। তো ওই তখন আমার দাদু ওনাকে হঠাৎ করে দেখে ওই 14-15 দিন পর বলছে যে, তুম কাহা থে, ইতনা দিন তুম কাহা থে? তখন ওই ভদ্রলোক বলছে যে, আর मत बोलिए बाबू, हमारा साथ जो हुआ ना, आप तो होते तो आप वहां बेहोश हो जाते। তো বলছে যে কিউ, মানে হিন্দিতে বলছে আর কি। তো তখন বলছে যে আমার দাদু বলছে, কেন, কি হয়েছে তোর সাথে এমন যে তুই এরকম কথা বলছিস? বলছে, হাম তো সব ছোড় কে গাঁও ভাগ গিয়া থা। তখন বলছে যে আমার দাদু, মানে দাদু ভাই আর কি, বলছে যে কেন এরকম কথা বলছিস তুই? তো তখন ও বলছে, আরে ব্যাঠিয়ে ব্যাঠিয়ে, তো ওই যে বললাম একটুখানি জোয়ান আর পান দিয়ে বেশ গল্প জমিয়ে নিতে পারতো আমার দাদু। তো ওই ওকে পানটা অফার দিয়েছে, ও পানটা মুখে ঢুকিয়ে বেশ এবার সিরিয়াস হয়ে বলছে, বলছে পাতা হ্যাঁ, हम बिहार से आए थे
আমি এবার বাংলাতেই বলছি পুরো জিনিসটা, যে উনি এবার বলছেন যে উনি বিহার থেকে এখানে কর্মসূত্রে আসেন, কাজ খোঁজার চক্র মানে করতে করতে, কাজ খুঁজতে খুঁজতে উনি দেখেন যে এখানে বেশ বেঙ্গলে মাছের ডিমান্ডটা খুব বেশি তখনকার দিনে। তো উনি ঠিক করেন যে আমি তো মাছটা অল্প স্বল্প ধরতে পারি, তাহলে আমি এটাই করি, মাছ ধরে এবারে এখানে লোকাল বাজারে বা এরকম বাড়িতে বাড়িতে বা কোনো একটা মেস বাড়িতে, তখন মেস বাড়ির ভালো রকম চল ছিল, ওইগুলোতে আমি সাপ্লাই করবো। তো এইবার সেই সূত্রে ওর আরো মাছুয়ারাদের সাথে দেখা হয় এবং ওদের সাথে ওরা থাকতে লাগে। এবার তারপর হচ্ছে ও কি হয়, ও হচ্ছে ওদের সাথে যেত আসতো মাছ ধরতে। কিন্তু এবার যেহেতু একটু বোকাশোকা মানুষ ছিল, আর যেহেতু নন বেঙ্গলি, মানে এখানকারও নয়, বাইরে থেকে এসছিল, আর তখনকার দিনে মানুষের না এত চালাকি মনের ভিতর থাকতো না, মানে কিছু কিছু মানুষের কথা বলছি। তো তখন হচ্ছে উনি যখন এসেছে, ওদের সাথে যখন যেত, ওরা কি করতো, ওরা হচ্ছে ভালো ভালো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গুছিয়ে বাগিয়ে ভালো ভালো মাছ টাছগুলো নিয়ে নিত। যে এ যখন মাছ ধরতে পেরে আর কি ছিপ টিপ ফেলতো এর বেলায়, তখন খুব মানে একে সাইড করে দিত, মানে যেখান থেকে বসলে ভালো মাছ তোলা যাবে সেখানে না বসতে দিয়ে ওকে সাইডে এক কোণে করিয়ে দিত, যে তুই ওখান থেকে ছিপ ফেল, ওখান থেকে এবার ওর কাছে সে কম মাছ আসছে। এইবার হচ্ছে ও বলছে যে এইভাবে করে করে তো বাবু হামারা ঘর নেই চলেগা, আমাকে এখানেও থাকার জন্য কিছু টাকা পয়সা রাখতে হবে, আবার গ্রামের বাড়িতে আমার বউ বাচ্চা মা আছে তাদেরকে জন্য পাঠাতে হবে। তো আমার খুব কষ্টেই দিন যাচ্ছিল, যেটুকু পাচ্ছিলাম ওইটুকুর মধ্যে দিয়ে আমার খুব কষ্টে দিন যাচ্ছিল। তখন এবার ও গ্রামে ওর মাকে বলে, চিঠিতে সব লেখে। এবার ওর মা তখন বলে যে ওর মা তখন ওকে বলে যে দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি তোর। দিয়ে এবার উনি ওই যখন ওই চিঠিটা ওর মায়ের পায়, আবার চিঠি থ্রু দিয়ে এনাকে আছে আর কি, বলে যে আমি একটা জিনিস তোকে পাঠাচ্ছি, এই ছিপটা দিয়ে তুই মাছ ধরবি, আর হচ্ছে এর সাথে কিছু মানে ক্লজ ইনক্লুড করা আছে, হ্যাঁ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেইগুলো কিন্তু রুলস ব্রেক করা কিন্তু যাবে না, যেগুলো তোকে চিঠিতে আমি লিখে দেবো সেই অনুযায়ী কিন্তু তুই কাজ করবি, দেখবি তোর ব্যবসা খুব ভালো হবে। এইবার যথারীতি গ্রামের বাড়ি থেকে ওই জিনিস এসছে তখন চিঠির মাধ্যমে, এবার এসেছে দেখে যে ওটা একটা ছিপ, দিয়ে এবার চিঠিটা পড়ছে, চিঠির মধ্যে লেখা আছে যে এই ছিপটি দিয়ে তুমি আজ থেকে মাছ ধরবে, এবং মাছ ধরার সময়টা হবে, কখনোই তুমি হচ্ছে মধ্যরাত্রে গিয়ে মাছ ধরতে পারবে না, তোমার মাছ ধরতে হবে ভোরের দিক থেকে, তারপরে তুমি যখনই তুমি মাছ ধরতে যাও না কেন, তুমি সেই দিনকার মানে তোমার যেটুকু প্রয়োজন, হ্যাঁ সেইটুকুই মাছ পাবে, এবং তা বিক্রি করে তোমার সংসার এবং তুমি যেটা চাইছো তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। মানে ও যেটা চাইছে যে ওর এখানেও মানে হাতে কিছু টাকা বাঁচুক এবং ও বাড়িতেও কিছু টাকা পাঠাতে পারুক, মানে ওর আর্থিক অবস্থার একটা সচ্ছল্য হবে। তো এইবার হচ্ছে এইটা চিঠিতে লেখা আছে। এবার ওর মা যা বলে যে ভালো থাকো সুস্থ থাকো, এইভাবে হয়ে গেছে। এবার ওই মাছ, এবার ওর কথা মতো ওই ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছে। এরপরে ও দেখছে যখনই ছিপ ফেলছে ও কিন্তু রাত্রের দিকে, ওই ভোর রাত্রের দিকে কিন্তু বা মধ্যরাত্রের দিকে কিন্তু কোনোদিন মাছ ধরতে যায় না। ওই কথা মতো ও ভোরের দিকে যায়, মানে ওই সূর্যটা ওঠার পরেই ও যায়, এবং ওর যতটা ওর প্রয়োজন ও সেই রকমই মাছ পায়, যেটা আগে ও হতো না, ও পারতো না, ও মাছ ধরতে সেরকম করে ওদের সাথে টেক্কা দিয়ে উঠতে পারতো না। কিন্তু এখন দেখছে ও যতটা ওর প্রয়োজন ততটাই ও মাছ পাচ্ছে, এবং ওর খুব সুন্দর সংসার চলছে, মানে ও নিজের হাতেও টাকা রাখতে পারছে এবং ঘরেও টাকা পাঠাতে পারছে। দিয়ে এইভাবে করতে করতে তো খুব ভালো হচ্ছে, ওর ব্যবসাও বাড়ছে। এইভাবে মানে তখনও মানুষের মনে তো জেলাসি হয় যে কাউকে উঠতে দেখে। এইবার যারা ওর সাথে বদমাশি গুলো করতো
তারা তখন ভাবছে যে এর হঠাৎ করে এমন কি এ হাতে মানে জাদুর কাঠি পেলো যে যেটা ও একদমই পারতো না। হ্যাঁ, আর এখন ও এরকম ইনকাম, মানে একটা ভালো ইনকাম করতে শুরু করেছে, ভালো মাছও ধরতে পারছে, কি এমন ব্যাপার করলো, চলো একে আমরা তাহলে তো ফেলি। তো দিয়ে এবার ওরা ওই বদমাশি করে। এবার হচ্ছে ওই ভদ্রলোককে উনি বলেন, এরা বলে আর কি, এই বাকি যারা ছিল তা বলে যে ও আমরা একটা খবর পেয়েছি যে ওই রকম ওইখানে একটা পুকুরে রাত্রেবেলায় নাকি প্রচুর মাছ উঠছে। হ্যাঁ, চল যাবি মাছ ধরতে। এইবার এ না ততক্ষণে ওর যেই যেই অবস্থার একটু উন্নতি হয়েছে, ও ততক্ষণে না ওই ক্লজ গুলো ভুলেই গেছে যে ওর কিন্তু রাত্রেবেলায় মাছ ধরতে যাওয়া কিন্তু বারণ। হ্যাঁ, তো এইবার তখন ও বলে যে সত্যি এত মাছ উঠছে। তখন ও ভেবেছে কি বেশি করে মাছ ধরবো, বেশি করে টাকা গ্রামে পাঠাবো, আর একটু আমার বউ বাচ্চা ভালো করে থাকতে পারবে। তো বলে কি হ্যাঁ হ্যাঁ ওইখানে না খুব ভালো মাছ ধরছে, তাহলে তুই এক কাজ করবি, ভালো মাছ উঠছে, তাহলে তুই এক কাজ করবি, তুই তাহলে ওই 11:30টার দিক করে তুই ওই পুকুরের সামনে চলে আসবি, আমরাও চলে যাবো, একসাথে সবাই মাছ ধরবো। এবার ও কি করেছে, ও ওই কথা মতো ওই নিজের ছিপটা তুলে এবার ওই পুকুরের দিকে গেছে 11টার দিকে। এবার 11টার দিকে ওই পুকুরের কাছে গিয়ে দেখে ওখানে কেউ আসেনি তখন। এবার অনেকক্ষণ ও পুকুরের ধারে বসে আছে। হ্যাঁ, দিয়ে বসে পড়ে ও দেখছে যে এখন আসবে এখন আসবে এখন আসবে করে, এবার দেখে যে না কেউ আসছে না। তখন ও চিন্তা করে যে যখন চলেই এসছি খালি হাতে ফিরবো, তাহলে দুটো মাছ আমি ধরেই নি। এইবার ও সব আস্তে আস্তে রেডি করছে মাছ ধরবে বলে পুকুরের পাড়ে বসে। দিয়ে তখন দেখছে ওর হঠাৎ করে মনে হলো যেন ওর যে ছিপটা যেখানে রাখা ছিল ওই ছিপটা, মনে হলো ওই ছিপটা ছিপ নয়, একটা কেউ যেন সোজা লম্বা করে শুয়ে আছে আর উবু হয়ে শুয়ে আছে, আর তার মুখটা ওই ভদ্রলোকের দিকে, আর কেমন সে একটা ক্রিপি স্মাইল দিচ্ছে ওর দিকে তাকিয়ে, আর মাথাটা পুরো ন্যাড়া। এইটা ও মনে হচ্ছে। তো ও ও একবার করে না ওই এইসব বড়শি টসি গোটাচ্ছে, জাল টাল গুলো এবার ছাড়বে, প্রিপেয়ার করছে। ও ওই জিনিসটা একবার মনে হলো যেন এট আ গ্লান্স ওই জিনিসটা দেখলো। তখন ওর আমার না মানে মাথাটা ঝাঁকিয়ে ও চোখটাকে ডলে নিল যে আমি কি দেখলাম, আমি কি ঠিক দেখলাম। তারপর দেখছে যে আবার কিছুক্ষণ পর ও দেখছে যে হ্যাঁ ওইটা ছিপটা ছিপ নেই, ওখানে যেন কেউ শুয়ে আছে আর ওর দিকে তাকিয়ে ক্রিপি স্মাইল দিচ্ছে। দিয়ে ওর তখন একটু ভয় ভয় লাগছে, তাও ও না মনটাকে শক্ত করেছে। ও আস্তে আস্তে এবার জালটা পুকুরের দিকে ফেলবে। পুকুরের দিকে জাল ফেলতে গিয়ে ও দেখে যেন ওর জালটার মধ্যে কোনো কেউ একটা খুব ভারী আর বড় মাছ যা আটকেছে, সেটা ও টানতে পারছে না। এইবার ও হচ্ছে ওই ছিপটা গোটাতে শুরু করে, আর হচ্ছে ভাবে যে এত বড় মাছ পেলাম, মানে ও কিন্তু এখনো ব্যাপারটা বুঝতে পারছে না। ও হচ্ছে দিয়ে এবার খুব নিজের সর্বশক্তি লাগিয়ে ওই টানছে জালটাকে, কিন্তু জাল টানবে কি মনে হচ্ছে যেন জাল ওকে সমেত নিয়ে পুকুরে ডুবিয়ে দেবে। হ্যাঁ, এইরকম মানে যতটা ও টানছে যেন মনে হচ্ছে ফোর্সে ওই বড় মাছটা যেন পুকুরে আরো তো গভীরের দিকে ওই জাল সময় ঢুকে যাচ্ছে, প্লাস ও যেন ছিটকে ওই পুকুরে পড়ে যাবে, মানে ছিপ ভেঙে যাবে এইরকম অবস্থা। তো তখন ও ছিপটাকে ভয় ফেলে দেয়। এবার ওর পাটা স্লিপ করছে, মানে ওকে শুধু টান মারছে, ওর পা স্লিপ করছে, তখন ওর ভয়ে ছিপটা ফেলে দেয়। ছিপটা ফেলে দিয়ে তখন এবার ও দেখছে কি পুকুরের ওই পারে যেন পাটা ওই পুকুরের মধ্যে পাটা ডুবিয়ে একটা, মানে ওই মাথায় কোনো চুল নেই তার, গা মানে একটা হাঁটু অব্দি ধুতি পড়েছে, এবং সে একটা মাছ নিয়ে এরকম করে মাছটাকে ক্যাচক্যাচ করে খাচ্ছে আর ওর দিকে তাকিয়ে হাসছে। এটা ও এই পার থেকে ওই পারে দেখছে দৃশ্যটা। ও না নিজের চোখটা দুবার ডলেছে, দিয়ে চোখটা ডলে না ও দেখছে না এটা মানে ও কোনো না মানে কোনো ভুল দেখছে না। ও তখন কি করেছে,
ও তখন চুপচাপ ওই ছিপ মিপ ওখানে ফেলে সোজা এরকম করে বালতিটা শক্ত করে হাতে ধরে, আর যে যে মানে ওর জালটালও গোটাতে পারেনি, কোনো রকমে যেটুকু পেরেছে হাতের কাছে নিয়ে ও ওইটা দেখে আর কোনো কথা বলেনি, সোজা রাম 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 করতে করতে হাঁটা লাগিয়েছে সোজা। এইবার যখন ওই ঘরের দিকে হাঁটা লাগাচ্ছে, যখন যাচ্ছে, তখন ওর মনে হচ্ছে কি কেউ যেন পাশ দিয়ে সাট করে দৌড়ে দৌড়ে পেরিয়ে গেল। পেরিয়ে গিয়ে আবার যেন কিছুক্ষণ তখন ও জিনিসটা দেখছে যে পাশে দিয়ে দৌড়ে দৌড়ে যেন কেউ পেরিয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখছে কি যে ওর পাশ দিয়ে মনে হচ্ছে কেউ হাঁটছে আস্তে আস্তে। আবার হচ্ছে মনে হচ্ছে যেন ওকে পাস করে পেরিয়ে যাচ্ছে, মানে এইরকম একটা ইলিউশন হচ্ছে, মানে মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে আবার পাশে আসছে আবার দৌড়াচ্ছে, এরকম মনে হচ্ছে, একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে। তো তখন ও দিয়ে ও একটা আবার মানে ওই যে দৌড়ান, ওই যে মানে যেটা জিনিসটা দৌড়াচ্ছে আবার ওর পাশে আসছে, তখন ওটা কানের কাছে ফিস ফিস করে ফ্যান ফ্যানে গলাতে বলছে যে আমাকে ছেড়ে এলি, আমাকে ওখানে ছেড়ে এলি। হ্যাঁ, এটা হিন্দিতে বলছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, তো এইবার তখন ওর না ভিতরটা পুরো মানে ওর পায়ের তলা মাটি নেই, পা ভারী হয়ে গেছে। এবার ও কোনো রকমে ছুটে যে বাড়িটাতে থাকতো সেই বাড়িটা গিয়ে ও হচ্ছে দরজাটা লাগিয়ে দিয়েছে, লাগিয়ে আর ভিতরে রাম 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 বলে, মানে ওর মানে কি করবে ও কিছু বুঝে উঠতে পারছে না, মানে ও ভাবছে যে এই যাত্রাটা আমি বাঁচবো কিনা সেটাও সন্দেহ হলো, মানে সন্দেহ আছে। তার কিছুক্ষণ পর দেখছে ওর যে যে টিনের যে চালাটা, সেই চালাটা মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে, উঠছে নামছে এরকম অবস্থা, মানে কেউ দাপাদাপি শুরু করেছে চালার উপরে। আর ওই এক কথা বলছে আমাকে ছিঁড়ে এলি। হ্যাঁ, দিয়ে ও কোনো রকমে ওই রাতটা কাটায়, ঠিক আছে। ওই রাতটা কাটানোর পর ও পরের দিন ইমিডিয়েট হচ্ছে ওই ফোন করে গ্রামের বাড়িতে। গ্রামে ওর মায়ের কাছে ফোন যায়। এবার তখনকার দিনে বোধহয় ওর গ্রামের কোথাও একটা কোনো জায়গায় ফোনের কানেকশন ছিল, দিয়ে ওইখানে মাকে খবর পাঠানো হয়, দিয়ে তারপরে আবার মায়ের সাথে যোগাযোগ করে। তখন ও মাকে জিজ্ঞেস করে, মানে ওদের এই নন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করে যে আমাকে তুমি কি পাঠিয়েছো, ওটা কি? হ্যাঁ, প্রথমে তো সব ঠিক ছিল, এরকম আমি রাত্রে গেছিলাম, এরকম এরকম কালকে আমার সাথে হয়েছে, আমি কোনো রকমে প্রাণে বেঁচেছি। তো তখন বলে যে আমি ওই গুরুজির কাছে যাচ্ছি। ওনার মাও তো ও তো জানে না, মাকে যেটা দিয়েছে ওই লেটার, ওই মানে চিঠিটা আর ওই ছিপটা ও পাঠিয়ে দিয়েছে ছেলের কাছে। এবার ভাবছে আমি গুরুজির কাছে, আমি একটা গুরুজির কাছ থেকে তো এটা নিয়েছিলাম, তা আমি ওই গুরুজির কাছে যাচ্ছি, গিয়ে জিজ্ঞেস করি যে এটা কি হয়েছে তোর সাথে। দিয়ে এবার মা পরে বোধহয় গেছে গুরুজির কাছে, তখন গুরুজি যেটা রিভিল করছে, বলছে যে তুমি এসে আমার কাছে যে এই তোমার ছেলের যে প্রবলেমের ব্যাপারে বললে, তো তখন আমি তোমাকে যে জিনিসটা দিয়েছিলাম ওই ছিপটা তো নর্মাল ছিপ নয়, ওই ছিপটা ছাড়তে আমি একটা শোলকে বেঁধেছি। আর ওই যে ছিপটা ওই মানে একটা মানে মরার যে শিরদাঁড়াটা হয়, হ্যাঁ, সেইটা ওই হাড়ের গুঁড়ো দিয়ে ডাস দিয়ে বানানো। আর তার সাথে আমি একটা শোলকে বেঁধেছি যে আমার ইনস্ট্রাকশনে ওই তোমার ছেলের হয়ে কাজ করছে। তুমি যখনই ওই ছিপ দিয়ে মাছ তুলবে, তখনই হচ্ছে ওর ডিজায়ারের মতো, মানে ওর যতটা ওর মন বলছে যে হ্যাঁ এতটা মাছ পেলে আমার আজকের দিনে হয়ে যাবে, ততটাই ও মাছ পাবে। কিন্তু তার কন্ডিশন তো আমি কিছু বলে দিয়েছিলাম যে এইটা ওটা কন্ডিশন, ওটা তো ওকে তো রাত্রেবেলায় তো আমি একদমই যেতে বারণ করেছিলাম ওই পুকুরের দিকে বা নদীর দিকে, তো গেছে কেন? তো এরকম বলেছে যে এরকম ওর আশেপাশে বন্ধুরা মিলে ওর সাথে এরকম করেছে, যে ওকে ডেকে নিয়ে এসে ওরা কেউ আসেনি, তাই ও গিয়ে দেখে, তারপরে ও ভাবে যে এমনি খালি হাতে ফিরবো, তো এরকম মাছ ধরতে গিয়ে সব দেখে। তো বলছে ছিপটা কোথায় আছে? বলছে ছিপ তো ওইখানে ফেলে দিয়ে এসছে আমার ছেলে। তো তখন বলছে কিচ্ছু করার নেই, তাহলে ছিপটা থাকলেও আমি কিছু কিছু ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু তাহলে তোমার ছেলেকে এখন তুমি ডেকে পাঠাও, এইবার যা ব্যবস্থা করার আমাকে এখানেই করতে হবে। দিয়ে ওই যে উনি ছিলেন না 14-15 দিন, তো উনি ওই মায়ের কথা মতো আবার গ্রামের বাড়ি গেছিলেন,
গ্রামের বাড়ি গিয়ে ওই আবার উনি কিছু করেছিলেন, ওনাকে ব্যবস্থা করে দিয়েছিলেন, মানে ওনার সাথে ওই যে সোলটা কোনো রকমে অ্যাটাচ হয়ে গেছিল ওই ছিটটা ফেলে দিয়ে আসার পরে। হ্যাঁ, তো ওইটা তখন উনি কোনোভাবে কাটিয়েছেন না, তাবিজ কিছু করেছিলেন, দিয়ে আবার তারপরে কিছুদিন পর ও আবার আসে, দিয়ে এসে ওই আমার দাদু জিজ্ঞেস করাতে তখন এই ঘটনাটা শোনায় আমার দাদুকে যে এই ঘটনা হয়েছিল আমার সাথে। তারপর উনি বলেন যে আমি আর হচ্ছে মাছের ব্যবসা তো করবোই না, আমি আর মাছ ধরতে যাবোই না এখন। তখন উনি কি করছিলেন, ওই আলু টালু পেঁয়াজ টিয়াজ এইসব গুলো, সবজি টবজি আর কি, এইসব গুলো বিক্রি করতেন। আর উনি মাছ ধরতে যাননি কোনোদিন। তো এটা আমার দাদুর কাছ থেকে আমার বাবারা শোনে, এবং বাবা জ্যাঠা মানে সবার কাছ থেকে আমরা মানে প্রায় শুনেছি এই গল্পটা ছোটবেলায়। তো এটা খুব পুরোনো দিনের একটা গল্প, তোমার সাথে শেয়ার করবো বলে আমি রেখেছিলাম। আরে থ্যাংক ইউ, মানে দুটো ঘটনা শুনলাম, দুটো ঘটনাই কোয়াইট ইউনিক ঘটনা এন্ড খুব ইন্টারেস্টিং ঘটনাগুলো, হ্যাঁ জেনে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ঘটনাগুলো শেয়ার করার জন্য। ঠিক আছে, হ্যাঁ এটাই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন কিউরিও ফাইটকে নতুন হলে, এবং আপনিও যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি ডেসক্রিপশন বক্সে, কমেন্ট সেকশনে এবং অন স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরো দুটি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে